আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আরপিও সংশোধনের প্রস্তাব ইসির, জামানত হবে 50,000, ভোটার প্রতি খরচ করা যাবে 10 টাকা। 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন, আপিল বিভাগের আদেশ, ভোট কেন্দ্র বাড়ানোর দাবি প্রার্থীদের। নূরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের পল্টন মোড় অবরোধ, যানজটে চরম ভোগান্তি। 4,000 এএসআই নিয়োগ দেয়া হবে জানালেন আইজিপি, 50% সরাসরি, বাকিদের পদোন্নতি। আরপিও সংশোধনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, প্রার্থীদের জামানত 50,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। একজন প্রার্থী ভোটার প্রতি খরচ করতে পারবেন 10 টাকা। বুধবার এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে প্রথম পর্যবেক্ষক হবেন ভোটাররাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বৈঠক শেষে আরপিও বা নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন সংশোধন প্রস্তাব চূড়ান্ত করে নির্বাচন কমিশন, যেখানে পরিবর্তন আনা হয় 46টি অনুচ্ছেদে। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 করা, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল, তফসিলের 45 দিন আগেই প্রশাসন ও পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে থাকা নির্দেশনা অমান্যকারী সরকারি কর্মকর্তাদের গোপনীয় প্রতিবেদন ও শাস্তি দেওয়া সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এজেন্টদেরকে বসানোর পরে ভোটার ঢোকার পরে কতটুকু স্পেস আছে, কাকে কতক্ষণ দিতে পারবে, এটা আমরা প্রিজাইডিং অফিসারের উপর ছাড়ছি। পূর্বের যে একটা বিধান ছিল যে ভোট সংখ্যা সমান হয়ে গেলে দুইজন প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা, সেটা থেকে আপনাদেরকে যেমনটা বলেছিলাম আগেই যে না, এটা আর হবে না। এই ক্ষেত্রে আবার রিপোল হবে। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে তার প্রতীকও ইসি স্থগিত করতে পারবে আরপিওতে যুক্ত করা হয়েছে এমন সংশোধনী। সেই রাজনৈতিক দল তার কোনো কার্যক্রম করতে পারছে না, সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোনো ধরনের ইলেকশন করতে পারছেন না, সেটা সময়ই বলে দিবে। ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন যাতে দেশে আর না হয় সেজন্য ইসি কাজ করছে বলেও জানান তিনি। সেই ইলেকশনে সম্ভবত ভোটারও ছিল না, যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না। সেই ইলেকশনে সম্ভবত ভোট কেন্দ্রের ভিতরে এজেন্টও ছিল না। অনুরূপভাবে যথাযথ সাংবাদিকদের উপস্থিতি ছিল না, অবজারভারদের উপস্থিতি ছিল না। আমাদেরকে ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না। এই ইলেকশনের সর্বপ্রথম চোখ হবে ভোটার নিজে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে একাধিক প্যানেল। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট কেন্দ্র বাড়ানোর কোনো সুযোগ নেই। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই আপিল বিভাগের এমন আদেশের খবর পাওয়ার পর শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। তাদের মনোভাব কেমন 71 নিয়ে, জুলাই নিয়ে তাদের অংশগ্রহণ কেমন ছিল, তারপর তারা মানে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন, এই জিনিসগুলো অবশ্যই আমরা বিবেচনা রেখে তারপর আমরা প্রতিনিধি নির্বাচন করব। গণতান্ত্রিক যে চর্চাটা এটা করতে চাই, যারাই এইটার বিরুদ্ধে কোনো ধরনের হস্তক্ষেপ করবে, কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করবে, ঢাবি শিক্ষার্থী প্রত্যেকে সংঘবদ্ধভাবে এটাকে রুখে দেওয়া হবে এবং ডাকসু 9 তারিখে হতেই হবে। নিজেদের ইস্তেহার ঘোষণা সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসু নির্বাচনকে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এবং শিক্ষার্থীদের যে এম্পাওয়ারমেন্ট রয়েছে সেটি নিশ্চিত করা সম্ভব হবে। কোর্টের রায়কে স্বাগত জানিয়ে প্রচারণা চালান প্রার্থীরা। তবে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি করেন অনেকেই। ট্যুরে অলরেডি প্ল্যান করে ফেলছে, অনেকে বাড়ি চলে যাচ্ছেন, অভিভাবকরা সন্দিহার মধ্যে আছেন, শিক্ষার্থীরা এই ডাকসুতে তারা আগ্রহ তারা হারিয়ে ফেলতেছেন, নিরুৎসাহিত হতেছেন। হলের সাথে সাথে যেগুলো আপনার ভোট কেন্দ্র পাশাপাশি আসে সবগুলো হচ্ছে একত্রিত করে একটা শিক্ষার্থী বান্ধব ডাকসু নির্বাচন আপনারা হাজির করুন। আমরা বলেছি আপনারা কেন্দ্র বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন, কেন্দ্র বাড়াতে না পারলে অন্তত সেখানে ভোট যেতে পারে।
যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে পারে, কারণ এই কম সংখ্যক ভোট দিয়ে সব সংখ্যক শিক্ষার্থীর ভোট প্রদানে এটা ক্রিটিক্যাল হবে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সকল অভিযোগ আমলে নিয়ে কাজ করছে প্রশাসন, তবে ভোট কেন্দ্র বাড়ানোর কোনো সুযোগ নেই। হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে রায় হয়েছে ডাকসু নির্বাচন 9 তারিখে চালিয়ে যেতে কোনো বাধা নেই। 500টা বুথে ভোট নেওয়ার কথা ছিল, 8টা কেন্দ্রে 500টা বুথ হবে, সেখানে আমরা বাড়িয়ে 710টা করেছি। আমরা প্রতি ভোটারের জন্য 8 মিনিট সময় রেখেছি 40,000-এর মতো ভোটার ধরে। তিনি জানান নির্বাচনের সময় ছুটি কমানোর বিষয়ে সিন্ডিকেট সভায় আলোচনা করা হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে বাধা নেই। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ বুধবার এই আদেশ দেন। ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ও শিবির নেতা এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত 28 আগস্ট অপরাজেয় 71 অদম্য 24 প্যানেলের প্রার্থী বি.এম. ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করেন। সেটির শুনানি নিয়ে হাইকোর্ট ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছিল। তবে এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক আপিল করলে স্থগিতাদেশটি আটকে যায় চেম্বার আদালতে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ নিয়ে শুনানি হয়। নির্বাচন নিয়ে দূর হয় অনিশ্চয়তা। হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। আপিল বিভাগের আদেশের ফলে এস.এম. ফরহাদের ডাকসু নির্বাচন করতে কোনো বাধা নেই বলেও জানান আইনজীবীরা। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন যাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে মামলায় রুলই চলে না সেখানে কীভাবে মডিফিকেশন হবে? আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো বাধা রইল না। এবার ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 471 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর মনোনয়নপত্র বিতরণ। মোট মনোনয়নপত্র বিতরণ হয়েছে 479টি। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ 395টি এবং সিনেট প্রতিনিধি 84টি। আগামীকাল থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে 23টি, সিনেটে 5টি এবং হল সংসদে 15টি পদে ভোট হবে। নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর এখন ভোটার প্রায় 29,000। মনোনয়নপত্র বাছাই 8 ও 9 সেপ্টেম্বর এবং 10 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর হবে নির্বাচন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী শুক্রবার শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সংহতি সমাবেশের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। বিকালে রাজধানী পল্টন মোড় অবরোধ কর্মসূচিতে এই ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় পল্টন মোড় অবরোধের কারণে চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সমাবেশে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নুরুল হক নূরের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। 23টি রাজনৈতিক দল একসাথে হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
ছাত্র দলের বিরুদ্ধে উগ্র স্লোগান দেওয়ার অভিযোগ এনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। বিকেলে মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শিবির নেতারা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন প্রত্যাশা করেছিল মানুষ, কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি। ডাকসুতে নারী প্রার্থীদের অব্যাহতভাবে ট্যাগিং, বুলিং করা হচ্ছে এবং তাদেরকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করছেন না বলেও অভিযোগ করেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2000 এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়া আরও 2000 জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান আইজিপি। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, আগামী নির্বাচনে রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি, ইউএনও পদায়ন করার তথ্য সঠিক নয়। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনের দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। কখনো কোনো দিন লটারির মধ্যে সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি, এখনও হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। এবার গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। ডেঙ্গুর হটস্পট খ্যাত বরগুনায় রোগীর সংখ্যা 6000 ছাড়ালো। নতুন করে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা, পাশাপাশি মৃত্যুর তালিকাও লম্বা হচ্ছে। বছরের শুরু থেকেই বরগুনায় বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্ষা মৌসুমে এডিস মশা রীতিমতো তাণ্ডব চালায় এ জেলায়। জুন জুলাইয়ে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা পৌঁছায় গ্রাফের শীর্ষে। এক পর্যায়ে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়। ডেঙ্গু রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। আছে ওষুধ সংকটও। এছাড়া হাসপাতালটিতে আইসিইউ ও সিসিইউ না থাকায় গুরুতর রোগীদের পাঠাতে হচ্ছে বরিশাল মেডিকেলে। বাবুর রাতে জ্বর আইছে, আবার বাবুর নিয়ে সকাল আইলাম, ভর্তি দিলে টেস্ট দিলে কয় আপনার বাবুর ডেঙ্গু হয়েছে। টেস্ট দিছি, তখন প্লাটিনা যখন কমে গেছে তখন হাসপাতালে এসে ভর্তি হয়েছে। এত বড় হাসপাতালের সাথে একজন ডাক্তার কয় জায়গায় যাই, সবাই কয় যে বরিশাল নিয়ে যান, বরিশাল নিয়ে গেলেই ভালো বলে। 90,000-এর নামতে একটু কম হইলে বরিশাল নিয়ে যান আপনারা। ডেঙ্গু মোকাবেলায় ভবিষ্যতে এডিস মশার প্রকোপ ঠেকাতে নানা পদক্ষেপের কথা জানালেন সংশ্লিষ্টরা। আমরা ভাবছিলাম যে ডেঙ্গু এখন শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু মাঝখানে আবার টানা কিছুদিন বর্ষণের কারণে ডেঙ্গু আবার বাড়তে শুরু করেছে। ক্রিটিক্যাল রোগী তো সাপোর্ট দেওয়ার মতো আমাদের পরিস্থিতি নেই। যখন এই রোগী ক্রিটিক্যাল হয়ে যায় আমাদের তখন আইসিইউ এর সাপোর্ট লাগলে সেক্ষেত্রে আমরা বরিশাল বা উন্নত চিকিৎসার জন্য রোগী ঢাকা চলে যায়। চলতি বছর এ পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা 6000 ছাড়িয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। মাতারবাড়ি ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নত মানের বন্দর তথা কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, 30 বছর পর বাংলাদেশের চেহারা বদলে ভূমিকা রাখবে এই অঞ্চল। পাশাপাশি এই হাব থেকে দেশের জিডিপিতে $150 বিলিয়ন যুক্ত হবে বলেও আশা করছেন বিডার চেয়ারম্যান। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই ব্রিফিংয়ে আশিক চৌধুরী জানান, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে 33,000 একর আয়তনের জমিতে 3টি ধাপে এর কার্যক্রম বাস্তবায়িত হবে। তিনি বলেন, আগামী 4 মাসের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে এবং আগামী 5 বছরের মধ্যে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি চালু হবে।
আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট সেলফ ইজ আ টাউনশিপ। অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে। বুধবার রাজধানী গুলশানে একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই। আমির খসরু বলেন, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত ছিল। যে সমস্ত দেশ বিপ্লবোত্তর অথবা এরকম ঘটনা বাংলাদেশে যেটা আপরাইজিং, মাস আপরাইজিং, যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লবোত্তর মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে, ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যেই দেশগুলো এই বিপ্লবোত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই, অর্থনীতিও নাই, সমাজও নাই, ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজে বিভক্তি চলছে, ওই দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে এক বছরের মধ্যে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে, যার পরিমাণ 1397 কোটি টাকা। এছাড়া লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া 184টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আর কমেছে 165টি কোম্পানির শেয়ারের দাম। তবে দামের কোনো পরিবর্তন হয়নি 47টি শেয়ারের ক্ষেত্রে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও 3 দিন পর সচল হয়েছে প্রশাসনিক কার্যক্রম। আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কাজ শুরু হয়েছে। সকাল 10:15টার দিকে প্রশাসনিক কার্যালয়ে যান উপাচার্য, তবে দুপুর পর্যন্ত তালাবদ্ধ ছিল কোষাধ্যক্ষের কার্যালয়। 12:30টার দিকে এক শিক্ষার্থী তালা খুলে দিলে স্বাভাবিক হয় কার্যক্রম। এর আগে মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 5 ঘন্টার আলোচনা হয়। এতে আন্দোলন সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা। বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাসসুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তার নকশা করা খুদিবাড়ি প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছে। এটি মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও স্থানচ্যুত মানুষের জন্য তৈরি একটি সাশ্রয়ী, সহজে খোলা, জোড়া লাগানো ও দ্রুত স্থাপনযোগ্য বাড়ি। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মঙ্গলবার এই পুরস্কারের জন্য মেরিনা তাবাসসুম সহ 7 বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিশ্বব্যাপী স্থাপত্যের অন্যতম বৃহৎ এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় মেরিনা তাবাসসুমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মেরিনা তাবাসসুম প্রথম বাংলাদেশি স্থপতি যিনি দ্বিতীয়বার এই পুরস্কার জিতেছেন। মালয়েশিয়াতে অভিবাসন বিরোধী বড় অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। কুয়ালালামপুরের রাতের আঁধারে চালানো অভিযানে 770 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়, যাদের মধ্যে প্রায় 400 জনই বাংলাদেশি। এছাড়া আটককৃতদের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের নাগরিকও রয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। বুধবার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানায়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বেন্তাং এলাকায় রাতের বেলায় অভিযান চালানো হয়। সে সময় 770 জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের সময় বিভিন্ন দেশের শত শত অভিবাসী পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 396 জন বাংলাদেশি রয়েছেন। গাজা নগরীর নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে অবরুদ্ধ ভূখণ্ডটিতে
তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি হামলায় গাজায় শিশু ও সাংবাদিক সহ আরও 105 জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছে 50 জনের বেশি। এছাড়া নিহতদের মধ্যে অন্তত 32 জন ছিল ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষ। আল জাজিরা বলছে, মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আল সাবরা মহল্লা। এদিকে সাংবাদিকদের ওপরও হামলা অব্যাহত রয়েছে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 270 জনের বেশি। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আরপিও সংশোধনের প্রস্তাব ইসির, জামানত হবে 50,000, ভোটার প্রতি খরচ করা যাবে 10 টাকা। 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন, আপিল বিভাগের আদেশ, ভোট কেন্দ্র বাড়ানোর দাবি প্রার্থীদের। নূরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের পল্টন মোড় অবরোধ, যানজটে চরম ভোগান্তি। 4000 এএসআই নিয়োগ দেয়া হবে, জানালেন আইজিপি, 50% সরাসরি, বাকিদের পদোন্নতি। ছিল এখনকার মতন, আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।